সার্ভিস জুরিসপ্রুডেন্সের নিয়ম অনুযায়ী গোটা প্যানেলে যদি একজনও দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট থাকার সম্ভাবনা থাকে, তাহলে পুরো প্রসেসটাই ভালো। সমস্ত ক্যান্ডিডেট যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অস্বীকার করতে পারবেন না, ডিভিশন বেঞ্চ নোটিশ করে প্রত্যেককে কোর্টে ডেকেছিলেন। টেন্টেড ক্যান্ডিডেট ছাড়া কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোনো যোগ্য শিক্ষক মামলায় অংশগ্রহণ করেননি। এর মূল কারণ হলো মুখ্যমন্ত্রী সবাইকে বলে রেখেছিল যে কিচ্ছু হবে না, আমি বুঝে। দাদা, একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, চাকরি হারারা অবশেষে কোনো দিশা না পেয়ে প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আজকে সকালেই অর্থাৎ দুপুরের দিকে তারা গেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে দেখা করতে। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? দেখুন, চাকরি হারা যোগ্য শিক্ষক যারা, যোগ্য শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী যারা, তাদের সত্যিই খুব সমস্যার মধ্যে তারা পড়ে গিয়েছে। কারণ ভারতবর্ষের মতন দেশে, বিশেষ করে ধরুন পশ্চিমবাংলার মতন রাজ্যে, যেখানে চাকরির এত হাই ডিম্যান্ড, বিশেষ করে পশ্চিমবাংলার মতন রাজ্যে যেখানে কোনো কর্মসংস্থান নেই, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, উত্তরপ্রদেশ বলুন, সেখানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আসাম বলুন, কেরালা বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, কর্ণাটক বলুন, এই ব্যাঙ্গালোর, পুনে, এগুলোতে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা। লোকে অত সরকারি চাকরি নিয়ে ভাবে না। কিন্তু বাংলার মতন রাজ্যে যেখানে কোনো কর্মসংস্থান নেই, সেখানে সরকারি চাকরি চলে যাওয়া মানে তাদের জীবন শেষ হয়ে যাওয়া। যেরকম ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড, এটা হলো সব থেকে বড় সাজা। সার্ভিস জুরিসপ্রুডেন্সে, এটা তো সিভিল ল, সার্ভিস জুরিসপ্রুডেন্সে টার্মিনেশন ফ্রম সার্ভিস, এটা প্রায় ডেথ সেন্টেন্সেরই সমান। তাদের চাকরি চলে গেছে। এখন দুটো আইনের তো দুরকম থিওরি। যেহেতু ওখানে ফিজিক্যালি একটা মানুষকে মেরে ফেলা হয়, ডেথ সেন্টেন্স, ফাঁসি দেওয়া হয়, সেই জন্য একদম এভিডেন্স সেরকম কংক্রিট দরকার লাগে। আর নিরপরাধ যাতে কোনোভাবে সাজা না পায় সেদিকটা দেখা হয়। আর সার্ভিস জুরিসপ্রুডেন্সে দেখুন, আইনের থিওরি, এটা কারোর বাজারি কথা নয়, বা মাইক ধরে চারটে কথা বলে দিলাম, এটা সেটা নয়। সার্ভিস জুরিসপ্রুডেন্সের নিয়ম অনুযায়ী গোটা প্যানেলে যদি একজনও দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট থাকার সম্ভাবনা থাকে, তাহলে পুরো প্রসেসটাই বাতিল হবে। যাদের গেছে তাদের তো ক্ষতি হবেই, জেনুইন যারা, তাদের তো ক্ষতি হবে। কিন্তু আমি আইনটা বলতে পারি যে দুর্নীতিগ্রস্ত যে প্রসেসটা, তাতে একজনও থাকবে না, এই সিওরিটি লাগবে। প্যানেলের যদি কিছু অংশের লোককে বাঁচাতে হতো শুনানি চলাকালীন, কিন্তু সেটা রাজ্য সরকারের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চে না, ডিভিশন বেঞ্চে না, সুপ্রিম কোর্টে না, কোনো সময়তেই সেটা প্রডিউস করা হয়নি। যে অবস্থার মধ্যে এই জেনুইন ক্যান্ডিডেটরা চলে গেল, তার জন্য দায় কে? দেখুন, দায় মাইকে অ্যানাউন্স করে বহু জায়গায় তার নামে দায় চাপানো যেতে পারে, কিন্তু প্রকৃতভাবে দায় কি কার, সেটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে কিভাবে বাঁচাবে। কিন্তু প্রকৃতভাবে আমি যেটা বলতে চাই, দায় কার, সেটা যদি কোর্টের রেকর্ড দেখা হয়, তাহলে দেখবেন সরকারই এখানে দায়ী। আর সরকার এখানে এদেরকে বাঁচানোর কোনো চেষ্টাই, ভারতবর্ষে বিচার ব্যবস্থার 3টে ধাপ, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, 3টে ধাপে কোথাওই করলো না। শুধু মুখে, বাজারে, মাইকে বললে তো হবে না। কিন্তু দাদা, একেবারেই মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে
নেতাজি ইন্ডোর থেকে তিনি বার্তা দিয়েছিলেন যে প্রথমে যোগ্যদের দেখব, তারপর অযোগ্যরা একের পর এক সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তাদের আবেদন খারিজ হচ্ছে। অন্যদিকে যোগ্যদের জন্য নাকি মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন করেছেন, এদিকে আপনি বলছেন দায় সরকারের। দেখুন, সরকারি চাকরি, বিচার ব্যবস্থা, এগুলো ময়দানে আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করে হয় না। বক্তৃতা দিয়ে হাততালি কুড়োনো যায়। আদালতের লড়াইটা ওই বাজারে বক্তৃতা দিয়ে করা যায় না। তাহলে রিভিউ পিটিশন? দেখুন, রিভিউ পিটিশনের তো যারা যারা আমাদের বিপক্ষে লড়াই করেছে, যেমন ধরুন আমি একজন নাম বলতে পারি, অভিষেক মনু সিংভি, তারাই ওপিনিয়ন দেবে যে রিভিউ পিটিশনের কী স্কোপ। আমাদের কথা ছেড়ে দিন না হয়। রিভিউ পিটিশনের এবং এই রিভিউ পিটিশনের স্কোপটা যতটা ন্যারো, সেটাকে আরও ন্যারো কে করে দিল? সরকার নিজে, কারণ রায়টা মেনে নিল। এখন সরকার তো বড় বড় কথা বললে হবে না। ন্যারো থেকে আরও প্রায় নেগলিজেবলের তারও তলায় করে দিল। আদালতে দেখুন রায় কি হয় সেটা বলা সম্ভব না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যদি আপনাদের জেনুইন ক্যান্ডিডেটদের কিছু করতে হয় সুপ্রিম কোর্টের কাছে বলতে হবে, এটাও ঠিক। কিন্তু সরকারের কি ভূমিকা? কিন্তু এই দায় তো রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। সরকারের তো ভূমিকা, সেটাই তো আমি বলছি। যদি রিভিউ হয় বা রিকলিং হয় বা কিছু হয়, সরকারের সেখানে কি ভূমিকা থাকবে? এটা হলো সব থেকে বড় প্রশ্ন। দেখুন, সত্যি যারা জেনুইন ক্যান্ডিডেট, যাদের চাকরি চলে গেছে, তাদের জন্য আমার সত্যি দুঃখ হয়, কষ্ট হয়। এটা অস্বীকার করার জায়গা নেই। যারা জীবনে কোনো অপরাধ করেননি, যারা জীবনে কিছুই করেননি, তাদের জন্য সত্যিই কষ্ট দুঃখ হবে। কিন্তু সমস্যাটা কোন জায়গাটা জানেন? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে হলো 7 কোটি মানুষের হেমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ তো করনি, রবীন্দ্রনাথের কথা। যখন সিঙ্গেল বেঞ্চে যখন মামলা চলছিল, তখন কটা জেনুইন ক্যান্ডিডেট সরকারের কাছে তাদের জেনুইনিটির জন্য লিস্ট প্রকাশ করার কথা বলেছিল? বলে। ডিভিশন বেঞ্চে যখন জজ সাহেব জিজ্ঞেস করেছিল যে কারা কারা জেনুইন, আরও কিছু ইলিগ্যালিটি আসতে পারে কিনা এবং জেনুইনদের কি বক্তব্য হবে, সমস্ত ক্যান্ডিডেট যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অস্বীকার করতে পারবেন না, ডিভিশন বেঞ্চ নোটিশ করে প্রত্যেককে কোর্টে ডেকেছিলেন। কেউ অস্বীকার করতে পারবেন না। প্রত্যেক স্কুলে স্কুলে হেডমাস্টার মারফত, ডিআই মারফত যারা যারা 2016 প্রসেসে চাকরি করছেন, তাদের প্রত্যেককে নোটিশ দিয়ে ডিভিশন বেঞ্চ ডেকেছিলেন। টেন্টেড ক্যান্ডিডেট ছাড়া কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোনো যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মীরা মামলায় অংশগ্রহণ করেননি, 1-2 ছাড়া। এর মূল কারণ হচ্ছে হলো মুখ্যমন্ত্রী সবাইকে বলে রেখেছিল যে কিচ্ছু হবে না, আমি বুঝে নেব। আমি আপনাকে এটা কিন্তু তথ্য সহকারে বলছি, কোনো যোগ্য শিক্ষক বা কোনো যোগ্য শিক্ষিকাকে, সুপ্রিম কোর্টের কথা বলছি না, কিন্তু কলকাতা হাইকোর্টে যখন শুনানি চলছিল, এই যে আমি কথাটা বললাম, 7 কোটি মানুষের হেমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ তো করনি, কলকাতা হাইকোর্টে যখন শুনানি চলছিল, তখন ডিভিশন বেঞ্চ নোটিশ দিয়ে প্রত্যেক যোগ্য শিক্ষককে এবং শিক্ষিকাকে, এবং প্রত্যেককে, যোগ্য বললে হবে না, প্রত্যেককে, এবং তাদেরকে, শিক্ষাকর্মীদেরকে কোর্টে ডেকে পাঠিয়েছিলেন প্রত্যেককে। কজন এসেছিল তাদের কাছে উত্তর জানতে চান? বুঝতে হবে বিষয়টা। কেন তারা আসেননি তার কারণটা হচ্ছে হলো তাদেরকে সরকারের থেকে বোঝানো হয়েছে।
দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো রাজনৈতিক নেতার আমি নাম বলি না, যেখানে আমি ডেলিবারেটলি, যেখানে মানুষের ক্ষতি করছেন যিনি। দেখুন, অনেক রাজনৈতিক নেতা অনেক ভুল ডিসিশান নেন, অনেক পলিসিগত ভুল ডিসিশান নেয়, আমি সেই সবের মধ্যে আমি ঢুকি না। লোকে আমাকে বলতে পারে আমি রাজনীতি করি, আমি সেসবের, আমি একজনেরই নাম বলব। এই যোগ্য শিক্ষক এবং এই যোগ্য শিক্ষিকারা যদি এই লিস্টটাকে প্রকাশ তখন করাতে পারতেন। দেখুন, আমি যোগ্য, গলায় ঝুলিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, তাতে কি একটা মামলা সলিউশন হয়ে যাবে যে আমি যোগ্য প্রমাণিত হবে? যোগ্যটা কিভাবে, কি বেসিসে প্রমাণিত হবে? কোনো ক্যান্ডিডেটকে যদি আমি জিজ্ঞেস করি আপনি মাধ্যমিক পাস, সে কি বলবে? হ্যাঁ পাস। তা দিয়ে সে প্রমাণ করবে? তার একটা সার্টিফিকেট হবে, এই সার্টিফিকেটটা কোনো একটা সংস্থা দেবে, সে মধ্যশিক্ষা পরিষদ হতে পারে, আইসিএসসি বোর্ড হতে পারে, যেগুলো সরকারিভাবে রেকগনাইজড বোর্ড, সিবিএসসি বোর্ড হতে পারে, উড়িষ্যা বোর্ড হতে পারে, বিহার বোর্ড হতে পারে, রাজস্থান বোর্ড হতে পারে, ভারতবর্ষের বাইরে ইন্টারন্যাশনাল বোর্ডও হতে পারে, সি লেভেল, বি লেভেল যে দিয়ে, তারা একটা, প্রত্যেকটা বোর্ড তারা একটা সার্টিফাই করে। এই যে যারা, এই যে স্কুল সার্ভিস কমিশনে যারা পরীক্ষা দিয়েছিলেন, আপনারা যে যোগ্য, কি বেসিসে বলা হবে? ছেড়ে দিন, আইনজীবীদের কথা বাদ দিন। আপনি তো শুধুমাত্র, আজকে আমি আইনজীবী আছি, কালকে অন্য একজন আইনজীবী থাকবে, আজকে একজন সরকারে আছে, কালকে অন্য একজন সরকারে আসবে, সরকারও পরিবর্তন হতে পারে, আইনজীবীও পরিবর্তন হতে পারে, যে কেউ পরিবর্তন হতে পারে, কিন্তু আপনাদের যে অবস্থান সেই অবস্থানেই আপনি রয়ে যাচ্ছেন। কেন? আপনারা দেখুন না, বিচারপতির তো পরিবর্তন হয়েছে। সিঙ্গেল বেঞ্চে এক বিচারপতি ছিলেন, তারপরে ডিভিশন বেঞ্চে অন্য বিচারপতি ছিলেন, তারপরে সুপ্রিম কোর্ট গিয়েছিল অন্য বিচারপতি, তারপরে সুপ্রিম কোর্টে 5-6খানা বিচারপতির ঘর ঘুরে, এটা যারা মামলা করছেন তারা জানেন। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নামে অনেক অভিযোগ, নতুন করে ডিভিশন বেঞ্চ ফর্ম করা হলো। এটা হয়েছে, আমার তো অস্বীকার করার কোনো জায়গা নেই, বা এগুলো রেকর্ড কথা বলবে, আমি আমার কোনো কথা বলছি না। নতুন ডিভিশন বেঞ্চ ফর্ম করলো, সে নতুন ডিভিশন বেঞ্চ যখন আসলো চলে গেল, সুপ্রিম কোর্টে গেল। হ্যাঁ, প্রথমে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছিল, ওই যে বললাম 7 কোটি মানুষের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ তো করনি। ওই অর্ডারটাকে, যেটাতে স্টে অর্ডার হয়েছিল, সেটাতে ভালো করে আমি সবাইকে পড়তে বলবো। সেখানে জজ সাহেব বলছেন যে টাকা ফেরত দিতে হবে, এটা কিন্তু রইল অর্ডারের। এখনো তো টাকা ফেরত নেওয়া হয়নি, এখনো সময় আসেনি, দাঁড়ান, হবে। সরকার না নেওয়ার কি, আজকে তৃণমূল সরকার না নেওয়ার কি, সুপ্রিম কোর্টের রায়, তৃণমূল সরকার থেকে সরকার আসবে, সরকার যাবে। আবারও আমি বলছি, যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেই, আর শুধু যোগ্য ক্যান্ডিডেট নেই, যে 22 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তারা ছেড়ে দেবে আপনাদের। প্রাইমারিতে যে 22 লক্ষ পরীক্ষার্থী, আজকে তৃণমূল সরকার আছে, কালকে তৃণমূল সরকার চলে গেল, 22, এই যে 30,000 40,000-এর মধ্যে ধরুন 10,000 তর্কের খাতিরে ধরুন ফেক ক্যান্ডিডেট আছে। এই সরকার পরিবর্তন হলে ছেড়ে দেবে, কারণ এই আমি কোনো সরকারের ব্যাপারেই আমি ছেড়ে দিচ্ছি, পলিটিক্যাল রাজনৈতিক দলও আমি ছেড়ে দিচ্ছি। আজকে ধরুন সরকার পরিবর্তন হয়েছে, যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি তাদের সংখ্যাটা যদি দেখতে হয়, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, পুলিশ রিক্রুট, তারা ছেড়ে দেবে, এই অংশটা তারা ছেড়ে দেবে, তাই না? আপনারা যারা সিলেকশন প্রসেসে বসছেন, আপনাকে এটা বুঝতে হবে। দেখুন, অবাস্তব কথা বলে কোনো লাভ নেই। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যে চাকরিটা পাচ্ছেন তাতে যদি এক চুলো দাগ থাকে, যত ক্যান্ডিডেট আছে যে কেউ আপনার বিরুদ্ধে মামলা করার জন্য চলে আসবে। তাই জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, যে ক্যান্ডিডেটকে আমি চাকরি দিচ্ছি তাদের চাকরিটা বাঁচানোর। এটা কেউ দায়িত্ব নিতে পারবে না। এই যে এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া এখনো বাকি, 7 দিন মাত্র হাতে আছে, এরপরেও যদি সিলেকশন প্রসেস হয়, আবারও ধরুন চাকরি হলো, সেটাই যে দুর্নীতি থাকবে না, এটা কি করে? দেখুন, আবার যদি দুর্নীতি হয় আবার যাবে,
এই যে ধরুন আজকে এসএসসি শিক্ষকরা রাস্তায়, এর পরবর্তীকালে পশ্চিমবাংলায় 2011 সাল থেকে আর 24 সাল পর্যন্ত যা চাকরি হয়েছে, তাদের যে কতজনকে রাস্তায় বসতে হবে তার কোনো ঠিক নেই। আজকে তৃণমূল সরকারে আছে, ক্ষমতা দেখাচ্ছে, কিছু নিজেদের লোকের থেকে পয়সা করে নিয়ে চাকরি দিয়েছে, করছে, কিছু এভিডেন্স রেজিস্টার করছে। সরকার চলে গেলে কি করবে এই চাকরিগুলো? তাই জন্য যারা যারা লড়াই আন্দোলন করছেন তাদের এটা বুঝতে হবে আইনটা কি আছে। সরকার যদি জোর করে লিস্টে, যেমন ডিআই অফিসে লিস্ট পাঠিয়েছে, এটা তো ঘটনা, তার জন্য কিছু মানুষ মাইনে পাচ্ছেন, ভালো কথা, মাইনে পাচ্ছেন। লিস্টটা কেন সরকার প্রকাশ করলো না? এটা কিরম হলো? লিস্টে নাম নিয়েও তো অনেক তর্ক, যাই থাক, তর্ক থাক, বিতর্ক থাক, যাই থাক, লিস্টটা প্রকাশিত হলো না কেন? ওই যে কর্মচারী ব্রাত্য বসু, আমি তৃণমূলে ওই মমতা ব্যানার্জি ছাড়া কারোর নামে আমি কিছু বলি না, সবাইকেই আমি কর্মচারী মনে করি। সে বলছে কি লিস্ট আমরা দেবো না, প্রথমে বললো দেবো, তারপরে 180 ডিগ্রি পাল্টি মেরে দিল। চেয়ারম্যান দেখুন বলছে কি যে আমি জেনুইনদের লিস্ট সার্টিফাই করব না। এই যে ল্যাঙ্গুয়েজ, এটা কেন বলছে? এই কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বারণ করেছেন, তাই না, নাহলে এনাদের দিতে কি অসুবিধা আছে? আজকে উনি চেয়ারম্যান আছেন, কালকে তো উনি চেয়ারম্যান থাকবেন না। আজকে ইনি শিক্ষামন্ত্রী আছেন, কালকে উনি শিক্ষামন্ত্রী নাও থাকতে পারেন, কারণ মুখ্যমন্ত্রী বারণ করেছে। এটা করতে গিয়ে বাংলার ছাত্রছাত্রী, যুবক যুবতীদের আরও ভয়ঙ্কর দিকে পাঠিয়ে দিচ্ছেন। আপনি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, সব কিছু প্রকাশ করতে অসুবিধে কোথায়? দেখবেন যারা যারা জেনুইন ক্যান্ডিডেট, তাদেরকে যদি আপনি স্টাডি করেন, তারা বলবে যে তাদের ওএমআর তারা মানছে, সিবিআই এর ওএমআর তারা মানছে, তাদের অ্যাকাডেমিক মার্কস তারা মানছে। এটা ঘটনা। কেন কেন মানছে তার কারণ আছে, কারণ তাদের তো জেনুইনিটি আছে, তাই জন্যই তারা মানবে। যার জেনুইনিটি নেই সে কিন্তু মানবে না, সে বলবে না ও এই ওএমআরে চলে না, এই ওএমআরে কী করে হবে, অরিজিনাল নিয়ে এসো, এটা তাদের মধ্যে থাকবে। কিন্তু যে জেনুইন সে কিন্তু বলবে না আমরা মানছি তো, আমার ওএমআর, এ তো আমার সই। তাহলে এইখানে দাঁড়িয়ে সরকারকে জেনুইন আর টেন্টেডকে স্যাগ্রিগেট কিন্তু সরকারকে করতে হতো। আমাদের দেশে, আমাদের রাজ্যে বিশেষ করে এই যে সব ঘুমিয়ে থাকে না, ম্যাক্সিমাম লোকই ঘুমিয়ে আছে। তার কারণ আমি আপনাকে বলি, এই যে চাকরি এক লপ্তায় এত লোকের চলে যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। আমি এতগুলো কথা প্রথম থেকে বললাম, কেন যে ডিভিশন বেঞ্চে কেন এলেন না, তখন কেন দাবি তুললেন না বা বললেন না, মানে আমি কোর্টে বলার কথা বলছি না, আজকে যেন পাবলিকলি দাবিটা তুলছেন তখন কেন বললেন না? কারণটা কি? কারণ আপনাকে ওপরতলা থেকে শিখিয়ে দিয়েছে, সরকার থেকে শিখিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছিলেন, ঘুম ভাঙেনি, এখন গলা কাটার পর ঘুম ভেঙেছে, এই হয়েছে সমস্যা। আর কোনো সমস্যা নেই, মূল সমস্যা এই জায়গাতে। বন্দুক থেকে গুলিটা বেরিয়ে চলে গেল, তখন আপনি কি করবেন? একটা মানুষ মারা গেল, তখন আপনি কি করবেন? সমস্যাটা এই জায়গাটাতে। ডিভিশন বেঞ্চে যখন রায় হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব ঠিক করে নেব। হ্যাঁ, তখন কিছু ক্যান্ডিডেট, জেনুইন ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের দিকে দ্বারস্থ হয়েছিলেন। তখন আমরা দেখেছিলাম কিছু দালাল, এটা অস্বীকার করার জায়গা নেই, এসএসসি চেয়ারম্যানের সাথে সারাক্ষণ দেখা করতে যাচ্ছে। এটা ঘটনা, আমি নাম বলবো না, চাকরি খোয়া গেছে, নাম বলবো না। কিছু দালাল এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে যাচ্ছে। আচ্ছা, গেছে ভালো কথা, তার নিজের জন্য যাবে, তার নিজের চাকরি বাঁচানোর জন্য যাবে, সে এসএসসি চেয়ারম্যানের কাছে যেতে পারে, সে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারে, সে বিরোধী দলের কাছে, যার কাছে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এসএসসি চেয়ারম্যানের কাছেই যাচ্ছে, তখন এসএসসি চেয়ারম্যান কি বলছে না, 5,000 6,000 আমরা টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছি, এটা বলছে। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু মিডিয়াতে এবং ইয়েতে প্রকাশ্যেই বলেছে দিয়েছি। আর কিছু দালালরা এসে বলছে, বাইরে আবার মিডিয়া প্রেস কনফারেন্স করে দালালগুলো বলছে
যে না এসএসসির চেয়ারম্যান সব লিস্ট সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে। মানে আপনি চিন্তা করে দেখুন যে এটা কি এই কথা বলবো না যে আমি জেনুইন, আমি গলায় ঝুলিয়ে বেরিয়ে যাচ্ছি আমি জেনুইন, এদেরকে আমি কি বলবো? বোধটাই নেই, সেন্সটাই নেই যে কোনটা করলে কি হতে পারে। আর আপনি মাধ্যমিক পাস কি করে বলছেন? আপনি নিজেকে যদি মাধ্যমিক পাসও দাবি করেন কি বেসিসে বলবেন? হাওয়ায় বলবেন? আপনার কাছে সার্টিফিকেট আছে সেটা বলবেন না? কোনো দপ্তর যদি আপনাকে জানতে চায় আপনি মাধ্যমিক, হ্যাঁ মার্কশিট দেখে ধরে নেওয়া হয় এরও সার্টিফিকেট আছে, কিন্তু যদি অ্যাকচুয়াল জিনিসটা তো সার্টিফিকেট, তখন তারা কিছু বললেন না চেয়ারম্যানকে। আপনি গিয়েছিলেন চেয়ারম্যানের কাছে, অনেকেই গিয়ে, যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে আমি দেখছি একটার পর একটা লোক চেয়ারম্যানের কাছে যাচ্ছে, কিছু 4-5টা মাথা আছে, গিয়ে সে চেয়ারম্যান এই করেছে, চেয়ারম্যান তাই করেছে, সরকার থেকে এই দিয়েছে, সরকার থেকে ওই দিয়েছে। তা ঠিক আছে, যা দিয়েছে দিয়েছে, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই, সেটা প্রকাশ করতে বলুন। ওটা যখন প্রকাশ করতো ওই ছেলেগুলোকেই বলতে হতো যে না এটা ঠিক ভুল হয়েছে, আমাদের কথা বাদ দিন। কথাটা ভালো করে বুঝতে হবে কেন প্রকাশের দাবিটা উঠছে। ওটা যদি প্রকাশ করে দিত তখন দেখবেন জাস্টিস গঙ্গোপাধ্যায় রায় দেওয়ার সময় যে এরা ফেক ক্যান্ডিডেট, তো একটা ডাইরেকশন দিতে এদের নামটা পাবলিশ করে দাও। যখন জাস্টিস ওই সিঙ্গেল বেঞ্চে যখন মামলা চলছিল তখন কিন্তু এই জেনুইনদের চাকরি যায়নি। ধরুন 3000 গেছে বা 1500 গেছে বা 500 গেছে, তখন শুরুর দিক উনি একটা পলিসি ফলো করতেন সিঙ্গেল বেঞ্চে, এদের নামটা পাবলিশ করে দাও। এটা হতো, যেই পাবলিশ হতো সরকার লাফাচ্ছে না এদের নাম পাবলিশ করা যাবে না। দেখুন অর্ডারগুলো পড়ে দেখুন, ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করেছে শুধু এই পাবলিকেশন বন্ধ করার জন্য 10 থেকে 12 বার সুপ্রিম কোর্ট হয়েছে যে প্রকাশ করা যাবে না। আমি বললাম না কেন, আমি বললাম 7 কোটি মানুষের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ তো করনি। নিজেকে জেনুইন বলা খুব সোজা, কিন্তু জেনুইন প্রমাণ করাটা কিন্তু খুব সোজা নয়। হতে পারে আপনি জেনুইন, যোগ্য। যখন সিঙ্গেল বেঞ্চে মামলা চলছিল তখন কিন্তু সবার চাকরি যায়নি, তখন কিন্তু একদম লিস্ট বেরিয়ে যেত এরা ফেক, এরা টেন্টেড, এটা লিস্ট বেরিয়ে যেত। এই প্রসেসটাকে যে প্রকাশ করা যাবে না, এই প্রসেসটাকে আটকানোর জন্য জনগণের পয়সা খরচা করে প্লাস টেন্টেড ক্যান্ডিডেটদের একটা অংশ মিলে কতবার ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট করেছে। মুখ্যমন্ত্রী এবারে যখন ডিভিশন বেঞ্চে আসলো আপনি অর্ডার পড়লে বুঝতে পারেন, জানতে চাইছে কোর্ট যে কতজন এর পরে আর ইলিগ্যালিটি থাকতে পারে। অ্যাডমিটেড পজিশন আদালতে যে আমরা 10,750 এর বাইরে অভিযোগ কিন্তু করিনি। যদি আমাদের রেকর্ড দেখবে তা মুখে তো যা খুশি বলে দেওয়া যায়। কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি বলে দেবো যা 26,000 জেনুইন, তার 26,000 জেনুইন হয়ে যাবে না। আমি যদি বলি যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছেড়ে দিলাম, অনেকে আমাকে ধরুন ক্রিটিসাইজ করে আপনারা কোর্টে কেন বলছেন, আমি কোর্টে দাঁড়িয়ে কালকে বলে দেবো যে 26,000 জেনুইন, তাতে 26,000 চাকরি ফেরত পেয়ে যাবে। এটা মানে এই কথাটা তো আর অবাস্তব কথা নয়। যদি বলে, আমি ধরে তর্কের খাতিরে হাইপোথেটিক্যাল সেন্সে বলছি, মুখ্যমন্ত্রী যদি মাইকে ঘোষণা করে দেন যাও তোমরা 26,000 জেনুইন হয়ে গেল, 26,000 চাকরি ফেরত পেয়ে গেল, এটি কি মানে পিসি সরকারের ম্যাজিক দেখছে? মানে এই যে ধারণা বা এই যে ন্যারেটিভ যেগুলো তৈরি করছে এগুলো রাজনৈতিক ন্যারেটিভ না। কারণ এরা সবসময়তেই কিন্তু দেখবেন একটা অংশ আছে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন। কি হলো, 26,000-এর জীবন ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এই যে 22 লক্ষ পরীক্ষার্থী, এদের নিয়ে তো কেউ বলে না। অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে যারা চাকরি পায়নি। প্রাইমারি টেটে 2012 তদন্ত তো হয়নি, হবে 2014 চাকরি পেয়েছেন টেটের। হ্যাঁ এটাও ঘটনা, জেনুইন ক্যান্ডিডেট আছে, অনেক ট্রেন্ড ক্যান্ডিডেট চাকরি পায়নি, এটাও আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যে অংশটা চাকরি পায়নি সেই অংশটা দেখতে গেলে তো মিনিমাম 50-60 লাখ হয়ে যাবে। এসএসসি প্রাইমারি, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, তারপরে আপনার এই যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেই অংশটার কি হবে? সেই অংশটার কর্মসংস্থান কি হবে? লক্ষ লক্ষ ছেলে বেকার,
লক্ষ লক্ষ মেয়ে বেকার। যেসব ইয়ং মেয়েরা আছেন, ছেলেরা আছেন, যাদের ধরুন 25-26 বছর বয়স, তাদের কি হাতে 2000 টাকা করে গুঁজে দিলেই তাদের সংসার চলে গেল, তাদের কেরিয়ার তৈরি হয়ে গেল? দেখুন, ভোটের রাজনীতিতে যা খুশি বলে দেওয়া যায়। যাদের চাকরি গেছে, আমি যা যা কথা বলছি আপনারাও চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি কোনো অযৌক্তিক কথা বলছি কিনা। একটা মানুষ তিনি জেনুইন না তিনি টেন্টেড, এটা কিভাবে প্রমাণ হবে? ছেড়ে দিন, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আমি সুপ্রিম কোর্টের রায়ের কথা বলছি না, একটা নর্মাল ক্ষেত্রে বলছি, কিভাবে প্রমাণ হবে? শুধু মুখে মাইকে অ্যানাউন্স করে দিলে প্রমাণ হয়ে যাবে? আর আমি গিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বা কোনো একজন গিয়ে বলে দিল না তোমরা 26,000, যে আমি বেশ কিছু চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার পরে দেখছি আপনারাই বা কেন কোর্টে বলছেন না। আরে অদ্ভুত কথা, আমি যদি বলে দিলাম 26,000 জেনুইন, তাহলে 26,000 জেনুইন হয়ে যাবে। তাতে মমতা ব্যানার্জি বলে 26,000 যা, কাল থেকে সবাই জেনুইন। মানে এগুলো এরম ধরনের একটা মানে ভুলভাল কথা বলা হচ্ছে না, একটা তো যুক্তি কোনো জিনিসের থাকবে। দেখুন, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, টাকা নিয়ে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে। আর জেনুইন ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আরও একটা কথা বলবো, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, এরা দুজনেই দোষী। অন্যায়টা সয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। খাবো আর ঘুমোবো, এই যদি এখন কারোর টেন্ডেন্সি হয়, ও আমাদের আগে ভেবে লাভ নেই। এ তো এসএসসি নয়, আরও কিছু আছে, বেরোবে আস্তে আস্তে। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, আপনাকে আপনার জায়গাটা সিকিউর করতে হবে। আজকে আমি আইনজীবী আছি, কালকে এই মামলায় আইনজীবী আমি নাও থাকতে পারি। প্রশ্নটা এই জায়গাটাতে, সরকার আসবে, সরকার যাবে। 2011 সালের আগে তো হয়নি। ছেড়ে দিন বাম আমল, ছেড়ে দিন কংগ্রেস আমল, কংগ্রেসও তো পশ্চিমবাংলায় রাজত্ব করেছে। বাংলা কংগ্রেস ছিল, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, অনেক সরকারি পোস্টে যুক্তফ্রন্ট সরকার ছিল। কারোর সময় তো এরকম দেখা যায়। ছেড়ে দিন, বাংলাতে এই তৃণমূল আসার পরে এই ঘটনা প্রথম ঘটল। এবং আমার দুঃখ যেটা, এই ভয়ঙ্কর ঘটনা যা করে রেখেছে, এখন সরকারের ক্ষমতায় আছে, শক্তি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, অনেক কিছু এদিক ওদিক করে রাখছে, যা করে রেখেছে। আমি বারবার বলছি, এই সরকারের পরিবর্তন এই জন্য দরকার, কারণ সর্বনাশ হয়ে যাবে সারা পশ্চিমবাংলার মানুষের। এদের চেয়ার আর নোট, এই দুটো ছাড়া এরা কাউকে চেনে না। চেয়ার আর নোট ছাড়া এই বর্তমান শাসক গোষ্ঠী এরা কাউকে চেনে না। যেই ক্ষমতায় আসুক, এই বর্তমান শাসক গোষ্ঠীকে সরাতে হবে।